এই মুহূর্তে আমরা পরিচিত হচ্ছি এক বিস্তীর্ণ জগতের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন, আমরা তার সঙ্গে যে কথা বলবো তিনি মাননীয় অমর সেন। আমরা এবার ওনার কাছে জেনে নিই যে এই জীবনের এই ছোট্ট পরিসরে এত ব্যক্তি, এত বৈচিত্র্য, কি করে উনি এই বৈচিত্র্যগুলোর সমাহার একটি জীবন বা একটি প্রাণকণিকার মধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কি করে একটা জীবনের মধ্যে এতগুলো বৈচিত্র্যের সমাহার ঘটাতে পারলেন? এর জন্য কিন্তু মূলত দায়ী কি জানো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে অন্যান্য মানুষ। উপভোক্তা যদি না থাকে তো তাহলে তো কোনো রকম কোনো সৃষ্টি করে কিছু মজা নেই। কিন্তু কিছু সৃষ্টি করতে গেলেই আমি দেখেছি যে পথটা পেরিয়ে এসেছি সেই পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ তো নয়, কিন্তু কিছু সৃষ্টি করতে গেলেই নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়। ঘর্ষণ এবং এই মারাত্মক বাধা যদি না থাকতো তো তাহলে কিন্তু চলাটা সম্পূর্ণ হতো না। সেরকম বহু মানুষের সামনে আজকে যেমন আসতে পারছি, তিনি একটা সময় বহু মানুষের সামনে আমি এসে পৌঁছতেও পারিনি। আজকে যে পৌঁছতে পারছি, কতটুকু পৌঁছতে পারছি, যতটুকু আমি বলছি ততটুকু, যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে ততটুকু। সুতরাং মানুষকে আনন্দ দেওয়া একটা প্রচন্ড ইচ্ছে আমার জীবনে চিরটা কাল ছিল, যে মানুষ যেন আমার কাছে এসে আনন্দ পান। এই বোধটা থেকে কিন্তু আমি শিল্পের কাছে আত্মসমর্পণ করেছি। সেক্ষেত্রেও বলবো, যদি রবীন্দ্রনাথের কথাতে আসি, যে শুধু তুলি দিয়ে ক্যানভাসের মধ্যে রঙে চুবিয়ে টানলে হয় না, তুলিটাকে আবার মনেও চোবাতে হয়। তা আপনার সৃষ্টি নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গায় ডুবিয়ে তারপর সৃষ্টিশীলতাটা এসেছিল। সেই সামুদ্রিক, মানে যেখানে তুলিটা আপনি ডুবিয়েছিলেন আপনার সৃষ্টিশীলতা, আমি সেই সামুদ্রিক অবস্থানটা সন্ধান পেতে চাই। এটা তো বিশ্বজনীন, যে কোনো মানুষেরই মানে আপন মনের মাধুরী মিশায় তিনি যদি রচনা করতে চান, তো তুলি তো রঙের তুলি তো নয় শুধুমাত্র, আসলে তো কালি কলম মন লেখে তিনজন। সুতরাং মন যদি সেখানে না থাকে, মন যদি না রঙায়, তো তাহলে কোনো রং কিন্তু আসতে পারে না, না তুলিতে, না বুলিতে, না হাতের ছায়ায়, না শরীরের মায়ায়, কখনোই আসতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি সারাটা জীবন ধরে, এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলে যাচ্ছি, তাতে হয়তো দর্শক মনে করছেন যে আমি কেবলমাত্র আমার বিস্তীর্ণ যে আমার কতগুলি ইতিহাস, যে ইতিহাসের মধ্যে আমি শুধু যন্ত্রণা পেয়ে এসেছি সেই কথাটা বলতে চাইছি না। ভুল করছেন বন্ধু, আমি কিন্তু পরিষ্কার করে বলতে চাইছি, বিভিন্ন মানুষ যারা আমার কাছে এসেছেন, যারা যন্ত্রণা দিয়েছেন, যারা আমার পাশে বসেছেন, কাঁধে হাত রেখেছেন, পায়ে হাত রেখেছেন, মাথায় হাত রেখেছেন, প্রত্যেকটি মানুষই কিন্তু আমার কাছে একটি জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে পরিবর্ত ভালোবাসা, এবং সেই সঙ্গে আমার কাছ থেকে কিছু সৃষ্টি যা নতুনভাবে নতুন কিছু করে দেখানোর একটা যে আমার প্রবণতা আছে, সেটাকেই তারা কিন্তু আমাকে উৎসাহ দিতে চেয়েছে। অমর সেন মানে শুধু একজন এ তো নয়, মানে অমর সেন মানে একাধারে তিনি কবিতা লেখেন, তিনি খুব ভালো কবিতা বলেন, তিনি গান লেখেন, গানের সুর করেন, একজন ভালো গায়ক, মানে এসব ছেড়ে দিয়ে শুধু গান গাইলে তিনি সারা ভারত জুড়ে নাম করতে পারতেন। ভালো ছবি আঁকেন, ভালো গানের সুর রিদমকে ধরতে পারেন। এই যে একটা সামগ্রিকতা অমর সেনের, এই সাহিত্যের আলোচনা করতে বসলেও সেখানেও তার পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন হবে না। এত সামগ্রিকতা একটা জীবনে, একটা প্রাণকণিকার মধ্যে কীভাবে বাসা বাঁধল? এটা কিন্তু খুব পীড়াদায়ক ভাই, আমি পরিষ্কার বলি, যে যেমন ভেতরকার যদি কোনো রকম কোনো একটা উদ্বেগ থাকে যে আমি একটা কিছু প্রকাশ করব, আমি একটা কিছু বলবো, তো তার জন্য আমার একটা কোনো মাধ্যম চাই। যিনি সেতার বাজাতে পারেন, তিনি মিয়াকি মল্লার কিংবা কৌশিকী কানাডা তিনি যখন বাজাবেন, তখন তার মন প্রাণ ঢেলে বাজাবেন, সেটা শ্রোতার কানে পৌঁছে যাবে। আবার যখন আমি কোনো ছবি আঁকছি, কোনো শিল্পীও যখন ছবি আঁকেন আমার মতন, তখন তারা মন প্রাণ দিয়ে সেই ছবিটার মধ্যে ঢুকে যান, প্রাণ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন। মুশকিলটা একটাই জায়গায়, এতগুলো সাবজেক্ট নিয়ে চর্চা করতে গিয়ে বড্ড সময়াভাব হয়ে যায়। যে আমার একজন বিখ্যাত একজন মানুষ, আমি বিখ্যাত একজন শিল্পী, প্রচণ্ড শ্রদ্ধা করি তাকে,
আমার এক বন্ধু তার কাছে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন আমার এক বন্ধু আছে, আপনার কাছে নিয়ে আসবো, আপনার সঙ্গে সে আলাপ করতে চায়। তো সে ছবি আঁকতে পারে, ম্যাজিক দেখাতে পারে, গান গাইতে পারে, ভালো কবিতা লিখতে পারে, বলে ওকে আমার কাছে আনতে হবে না, ওর দ্বারা কিচ্ছু হবে না, এতগুলো নিয়ে চলছে, ওর দ্বারা কিচ্ছু হবে না। আরে শোন শোন, জীবন মাত্র একটা, একটা জীবনে একটাই মাত্র সাধনা করা যায়, অতগুলো করা যায়। তার কিছুদিন পরে আমি, আমার বন্ধু যখন আমাকে এসে সেই কথাটা বলে, উনি এই কথা বলেছেন, মানে ওকে গিয়ে বলিস যে আমি যাচ্ছি না, কিন্তু একটা কথা সেই ছেলেটা বলেছে, একটা জীবনে একটা সাধনাও করা যায় না। বন্ধুটি গিয়ে বলেছে, ও এটা বলেছে, এইবার সেই ছেলেটার সঙ্গে আলাপ করবো, ধরে নিয়ে আয় তো। বলে তিনি তখন আলাপ করলেন, হ্যাঁ নামটা বলেই ফেলি, শিল্পী দেবব্রত মুখোপাধ্যায়। দেবুদা, আমাদের শ্রদ্ধেয় দেবুদা। তো আমার বন্ধু অসিত আজকে আর নেই, সেই আমাকে নিয়ে গেছিল দেবুদার কাছে পরিচয় করানোর জন্য। আমি সর্বনিয়ন্তার কাছে প্রচণ্ডভাবে আমি কৃতজ্ঞতা জানাতে থাকি যে আমি যে এটা করতে পারি, যখন যেটা চেষ্টা করি সেটা যে কিছুটা করতে পারি, পূর্ণ মাত্রায় সেটা একদম অত্যন্ত রসোত্তীর্ণ না হলেও সেটা যে মোটামুটি একটা সেলেবল পয়েন্টে যেতে পারে, এইটুকুই যে তিনি আমাকে দিয়েছেন, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি এমন একটা দিকে গেলেন যেটা নিয়ে সাধারণত কেউ যায় না, হ্যান্ড ফটোগ্রাফি, মানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের ক্ষেত্রে, আমার পৃথিবীর ক্ষেত্রে খুব সিলেক্টেড লোক যারা এটা নিয়ে নাড়াচাড়া করেছেন, ম্যাজিক দেখাতে গিয়ে বা জাগলিং করতে গিয়ে কোনো সময় এটার প্রয়োজন হয়েছে, সাপোর্টিং হিসেবে তারা এই এই ধরনের চেষ্টা করেছেন। হ্যান্ড ফটোগ্রাফি ইচ্ছে করলেই করা যায়, হ্যাঁ এটা মারাত্মক ব্যাপার। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে হ্যান্ড ফটোগ্রাফি আমাকে কিন্তু পূর্ণতা দিয়েছে। অর্থাৎ আমি ছবি আঁকতে পারি, ম্যাজিক দেখাতে পারি, আমি গান গাইতে পারি বা কবিতা লিখতে পারি, সাহিত্য সৃষ্টি করতে পারি, ইনস্ট্যান্টলি কোনো একটা কথাকে আমি এমফ্যাসিস করতে পারি। তো সেই মাত্রা যেটা আমি দিতে পারছি, সেটা কাকে দেব? দিচ্ছি এমন একটা মিডিয়াকে, যে মিডিয়াটা শুধুমাত্র হাতের ছায়া, সেটা দিয়ে সে কুশীলবকে তৈরি করছে, সে পরিবেশ তৈরি করছে, কখনো সেটা গাছ হয়ে যাচ্ছে, কখনো সেটা প্রাণী হয়ে যাচ্ছে, কখনো হরিণ হয়ে সে ছুটছে, কখনো সে বাঘ হয়ে তাড়া করছে। এই যে এতগুলো মাত্রাকে আমি তার মধ্যে এনে ফেলতে পারছি, তার জন্য কিন্তু স্ক্রিপ্টিং করার জন্য আমার সাহিত্যটা দরকার হবে, ব্যাকগ্রাউন্ড ফলি বা মিউজিক করবার জন্য আমার সেই সেন্স এবং মিউজিক্যাল সেন্সটার প্রয়োজন হবে। সুর সম্পর্কে জ্ঞান না থাকলে সেই অনুভূতির মাত্রাতিরিক্ত যেটুকু চমকে পড়া, সেইটুকুকে ব্যবহার করে মানুষের মনের মধ্যে ছড়িয়ে যাবার যে প্রচেষ্টা, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো রকম কোনো উপস্থাপনা রসোত্তীর্ণ হয় না, পুরোপুরি সম্পৃক্ত হতে হবে ব্যাপারটা। একদম একদম। তো ওইটা করতে পারবার জন্য কিন্তু এতগুলো জিনিসকে আমি একটি জায়গায় আনতে পেরেছি, সেটা হচ্ছে হ্যান্ড ফটোগ্রাফি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের একটি সিন, যেখানে প্রদীপ ময়রানি বলে একটি ক্যারেক্টারকে রোগ সাহেব, সে তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তাকে বলাৎকার করতে যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু হাতের ছায়াতে আমরা নামিয়ে ফেললাম। তখন কিন্তু ওই কৈশোর বা শৈশবের ঘেরাটপটা ছেড়ে সেদিন কিন্তু হ্যান্ড ফটোগ্রাফি যুবক হয়ে গেল, এবং সেদিন বলতে পারলো যে আমরা কিন্তু আসলে কিন্তু পূর্ণ মনস্কতা নিয়ে এবং প্রাপ্ত মনস্কতা নিয়ে আমরা কথা বলতে পারি। হাতের ছায়াও একটা যুগান্তর। এটাও যেরকম যুগান্তর, আবার আপনারা যখন পর্যটন শিল্পের অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করলেন, এই মাল্টিন্যাশনাল কোম্পানির যুগে যেখানে সেলিব্রিটিদের দিয়ে কাজ হচ্ছে, সেখানে হ্যান্ড ফটোগ্রাফি ওই সেলিব্রিটিদের মুখগুলোকে ছাপিয়ে নিজের জায়গা করে নিল। না 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 না, এই কথাটা আমি একটু আপত্তি জানাচ্ছি। কাউকে মুখ ছাপিয়ে কোনো রকম কোনো কিছু হয়নি। যেমন যে আজকে এম.এফ. হোসেনের যদি কোনো আঁকা আমি ওখানে উপস্থাপনা করি, বা বিকাশ বাবুর কোনো আঁকা, সব থেকে বড় ধরা যাক রবীন্দ্রনাথের আঁকা, তো তার আঁকাকে ছাপিয়ে গিয়ে তার গান হচ্ছে, এই কথাটা তো আমরা কখনো বলি না। দুটো সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। আজকে এই যে বিজ্ঞাপনের জগৎ যে চলছে, কত রকম ভাবে যে এটাকে উপস্থাপনা করা যায়, যে সেটার মধ্যে একটা বৈচিত্র্যের একটা ভাগ আমরা এনেছিলাম, তারা আমাদের স্বচ্ছন্দে বুকে টেনে নিয়ে সেইটাকে উপস্থাপনা করবার সুযোগ করে দিয়েছেন। এবং আজকে সারা পৃথিবীর মানুষ ভাবছেন, আচ্ছা হাতের ছায়াটাকে দিয়ে আর কি কি করা যায়। এটা আজকের যে পৃথিবীর মানুষ, ভারতের মানুষ, আমি ধরি ভারতের, আমরা যারা
যারা দেখছি না, আজকে তুমি হয়তো কাল স্বচ্ছন্দে থেকে পৃথিবীও ভাবছেন, বলতে পারো। হ্যাঁ না আমি বলছি কালকে হয়তো আজকে এটা দেখার পর কালকে থেকে হয়তো অনেকে বাড়িতে এটা করা শুরু করবে। এই যে হ্যাঁ, ভাবনাটা, সেটা হতো। এই সেটা যে খুবই হতো। ভাবনাটা, এই ভাবনাটা তো আপনার সময় ছিল। না, আমার শো দেখবার পর কতগুলো ক্ষেত্রে আজও আমি দেখি যে বাচ্চারা তো এমনি এমনি করতে আরম্ভ করে, বড়রাও লুকিয়ে চুরিয়ে বাড়িতে গিয়ে কোনো একটা আলো দেখে একটুখানি একটা কুকুর করলো, একটা কোনো কিছু করলো। এই যে অনুপ্রেরণা তারা পান, তারা যে আলটিমেটলি এই উপস্থাপনাগত দিক থেকে তারা এটা জানেন না যে হাতের ছায়া করতে গেলে ফ্লেক্সিবিলিটি অফ দ্য ফিঙ্গার, সেটা শেষ বয়সেও তোমাকে কিন্তু একদম এত মারাত্মক রকম রাখতে হবে, বজায় রাখতে হবে, যেটা তাছাড়া কোনোদিন করতে পারা যাবে না। তারপরে আরো কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা মনে করি যে আমরা হাত দিয়ে সবকিছু করতে পারি না। আমরা হাত দিয়ে সবকিছু করতে পারি না। আমরা একটা গোড়ালিকে মাটির সঙ্গে রেখে আমি যদি হাওয়ায় আমার পায়ের ডগা দিয়ে সার্কেল করতে আরম্ভ করি, যদি কোনো দর্শক এখন আপনারা থেকে থাকেন যারা দেখছেন, আমি বলছি যে আপনার ডান পায়ের গোড়ালি, রাইট ডান পায়ের গোড়ালি রেখে হাওয়ায় একটা এরকম ভাবে সার্কেল তৈরি করুন ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে চলে। এটা করতে করতে ডান হাতে একবার 6 লেখবার চেষ্টা করে দেখুন তো, দেখি কি কাণ্ডটা হয়। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো কি কাণ্ড হবে না, ওটা উল্টো অ্যাকশন একই বডিতে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, সমস্যা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক অপারগতা আছে। হ্যান্ড ফটোগ্রাফি করতে গেলে সেই অপারগতাগুলোকে ফেস করতে হয়, যে এটা করতে পারা যায় না। হাতের নার্চারিং তো বহু রকমের আছে, আমি এমনি করি এমনি করি এমনি করি, এইভাবে করছি এইভাবে করছি, প্র্যাকটিস করছি বা যা কিছু করছি। কিন্তু এটা ছাড়াও যে তার সঙ্গে একটা, যেমন নর্তকের একটা সুষমা থাকে, যে আমি আমেরিকাতে আরেকজন ভদ্রলোক তিনি হাতের ছায়াটা করেন, তিনি যখন আমার কাছে হাতের ছায়া নিয়ে কথা বলছেন, আমি যদি দেখো আমাদের ভারতবর্ষীয় হাত, আমরা একটা ওয়েভ ক্রিয়েট করতে পারি এদিক থেকে এদিক, আবার এদিক থেকে এদিক। এই যে ওয়েভটা ক্রিয়েট করতে তুমি করে দেখাও তো। ভদ্রলোক অনেকক্ষণ চেষ্টা করলেন, পারলেন না। তখন আমরা বললাম যে আমরা ভারতের লোক, আমরা নাতিশীতোষ্ণ দেশের লোক, আমাদের শরীরের উপরে হিউমিডিটি এমনভাবে খেলা করে, নমনীয়তা কিন্তু আমাদের শরীরে এবং মনে দুটোতেই ঢুকে গেছে। মানে আমি যেটা বলতে চাইছিলাম এক্ষেত্রে, যে যারা এখন দেখছেন তারা বাড়িতে প্র্যাকটিস করছে, এটা ঘটনা। এই মুহূর্তে যারা দেখছেন প্র্যাকটিস করবেন বলে ভাবছেন হয়তো, মানে অনেকে হাত পা নাড়াচ্ছেন, দেখে নিচ্ছেন, কিন্তু আপনি হাত পাটা নাড়ানো শুরু করলেন কি দেখে? আপনার সঙ্গে তো আরেকজন অমর সেন ছিলেন না? না, আরেকজন অমর সেন ছিলেন না। আমরা দুজনেই, আমি এবং সব্যসাচী দুজনেই ম্যাজিশিয়ান ছিলাম। তো ম্যাজিকের কিছু কিছু ব্যাপার স্যাপারও থাকতো সেখানে, কারণ এখন বর্তমানে ভারতবর্ষের একটি সংস্থা ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েটস, ফিমা, আমি তার প্রেসিডেন্ট এখন। তো সেই অবস্থায় আমি এটুকু বলতে পারি যে ম্যাজিকের প্রতি আকর্ষণটাই আমাকে এবং সব্যসাচীকে কাছাকাছি এনেছিল। এই ম্যাজিকের বইয়ের পেছনে প্রচুর ওই হাতের ছায়ার ছবি থাকতো, আমরা কিছু কিছু প্র্যাকটিস করতাম। একদিন এই ঘরটাতে, যে ঘরে বসে আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, সেই ঘরেরই একটি দেয়ালেতে, সেই দেয়ালে একটা লোডশেডিং এর বিকেলে আমি একটা হাঁস তৈরি করছিলাম। এই হাঁসটাকে হাঁ করানোর সঙ্গে সঙ্গে সব্যসাচী প্যাক করে রেখে উঠেছিল। মানে হাঁসের ও ভীষণ মিমিক্রি ভালো করতে পারতো, বিভিন্ন ধরনের পশু পাখির ডাক করতে পারত। দ্যাট ওয়াজ দ্য মেইন, মানে পিভটিং, আমি বলবো যে স্টার্টিং অফ দ্য হ্যান্ড ফটোগ্রাফিক্যাল থিওরি, যে আমরা এটাকে যদি জ্যান্ত করতে পারি ছায়াটাকে, তাহলে এটা একটা সেকেন্ডারি সিনেমা তৈরি হতে পারে সেটা কালো, কিন্তু তাহলেও আমরা এই 2 ডাইমেনশনের মধ্যে, দ্বিমাত্রিকতার মধ্যেও কিন্তু আমরা ত্রিমাত্রিকতার ভাব আনতে পারি এবং আমাদের কিছু মনের ভাব এক্সপ্রেস করতে পারি, যার মধ্যে একটুখানি শিহরণ জুটে থাকবে, যেখানে দর্শক এটা করতে করতে ভাববেন এটা খুব ভালো। আবার কোনো সময় এমন ধরনের ব্যাপার হবে, তিনি যদি কাউকে করে দেখান যে একটা আমি কুকুর তৈরি করছি, এমনি করছি এমনি করছি এমনি করছি, আর এমনি করে বললাম ঘেউ ঘেউ করে ডাকছে, সব্যসাচী এরকমভাবে ডাকতো। আমি তার থেকে ভালো পারি না, কিন্তু তার সত্ত্বেও এই সবকটা জিনিস একসঙ্গে মিলে মিশে এমন একটা জায়গায় এসে পৌঁছে যায়, একটা জগৎ তৈরি হয়, একটা অতীন্দ্রিয় অন্য মাত্রার একটা জাদুর জগৎ, যেখানে যে জিনিসটা নেই সেই জিনিসটাকে মানুষ উপস্থাপনা করছে, একটা ঘটনাকে ব্যক্ত করছে। আমি চাইবো যে আমার পরবর্তীকালে যে সমস্ত হাতের ছায়ার শিল্পী যারা তৈরি হবেন, যারা প্র্যাকটিস করবেন, বা আমি যে বই লিখছি সেই বইটা পড়ে তারা যদি সেভাবে করতে পারেন, তো তাহলে আমার মনে হয় হাতের ছায়া এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে একদিন,
আমার নাম অমর, আমি তো আসলে সত্যি সত্যি অমর নই। তো যখন এই অমরত্ব ঘুচবে তখন আমি হয়তো জানতে পারবো না যে হাতের ছায়া দিয়ে আরো কি কি করা যেতে পারে। যেটা বলছিলাম যে আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি কোনোদিন যখন উনি ওই হ্যাঁ একটা টেলিফোনটা তিনি যখন আলটিমেটলি শব্দ করেছিলেন, তিনি প্রথম হ্যালো শব্দটা বলেছিলেন। অ্যাকচুয়ালি হ্যালো তার প্রেমিকার নাম ছিল, তিনি তার নামটাই বলেছিলেন। সেটার থেকেই কিন্তু সারা বিশ্বে হ্যালো কথাটাই হয়ে গেছে। তো এই হ্যালো, এই কথাটা তিনি কখনো তখন ভেবে বসতে পারেননি যে আজকে নন্দনের কোন একটা সিঁড়ির কোণে একটি মেয়ে চোখের জল ফেলতে ফেলতে তার পার্সোনাল টেলিফোন নিয়ে সে রুমাল দিয়ে চোখ মুছছে। তিনি ভাবতেই পারেননি যে এই জায়গায় আসতে পারে। আলেকজান্ডার গ্রাহাম বেল অনেকদিন আগে চলে গেছেন। তো এমনি করে আমরাও কিন্তু আমাদের 20 বছরের পার আমরাও পেরিয়ে যাব আমাদের জীবন, কিন্তু চাইবো হাতের ছায়ার যে স্বীকৃতি পাওয়া উচিত তার থেকেও পরবর্তী জেনারেশন আরো বেশি পান, এবং হাতের ছায়াকে এমন একটি মাত্রায় উত্তীর্ণ করুন যেখানেই থাকি না কেন একবার যদি সেরকম সুযোগ থাকে তাহলে মনের মধ্যে পরিতৃপ্তি আসবে, তারপর হবে ইতিহাস।